নমস্কার, গল্প চিরন্তন চ্যানেলে আমি মৌসুমী আপনাদের সবাইকে স্বাগত জানাই। গল্প পাঠ ভালো লাগলে শেষে একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না। এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে আমার অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল নোটিফিকেশনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। আজ শোনাবো লেখিকা রিজিয়া রহমানের নীল হাওয়াই। সুফিয়া অস্থির হলো। নিশ্চয়ই 5টা বেজে গেছে। এতক্ষণ আজিজের আসা উচিত। সুফিয়া তো সেই 3:30 থেকে তৈরি হয়ে বসে আছে। গলির সামনে এসে দাঁড়িয়েছে 4:45-এ। কি জানি আজিজটার মনে আছে কিনা, কোনো উটকো ঝামেলায় আটকে গেছে কিনা তাই বা কে জানে। ওর তো ঝামেলার শেষ নেই। রাস্তায় গাড়ি, রিক্সা আর মানুষের স্রোত। পথচারীরা চলে যাবার ব্যস্ততার মাঝেও সুফিয়ার ওপর বাঁকা দৃষ্টি ছুড়ে দিয়ে যেতে ভুলছে না। সুফিয়া আজকাল এসব কেয়ার করে না। পথের ওপারে টেলিফোন এক্সচেঞ্জের লাল বিদঘুটে বিল্ডিংটার মাথার ওপর উঠে গেছে রোদ। সেদিকে অন্যমনস্ক চোখ রেখে সুফিয়ার হঠাৎ মনে হলো গাইবান্ধায় তাদের সেই ছোট্ট বাড়িটার কথা। এখন কে কি করছে? হয়তো মা আছরের নামাজ পড়ে উঠেছে, বুলু গুড় দিয়ে চা তৈরি করছে, আর দিলু সেটা নিশ্চয়ই এতক্ষণ আড্ডা দিতে বেরিয়ে গেছে। ও সোফি, দেরি করে ফেলেছি তাই না? সুফিয়ার সামনে আজিজ খুব সপ্রতিভ হাসি নিয়ে দাঁড়িয়েছে। একটু কপট অভিমান দেখাতে চাইল সুফিয়া, কিন্তু দেখালো না। অনর্থক মান অভিমানে সময় নষ্ট করবার মানে নেই, বরং ওকে একটা সুন্দর অভ্যর্থনার হাসি উপহার দেওয়া যাক। হাসি নিয়েই সুফিয়া বলল, তেমন দেরি হয়নি। কিসে যাবে, বাস না রিক্সা? কথাটা শেষ করেই সুফিয়া আজিজের চোখে চোখ রাখল। ওকে খুব ক্লান্ত দেখাচ্ছে, কিন্তু ঠোঁটের কোণে বিশ্ব জয় করার সংকল্পের হাসিটা ঠিকই আছে। ওই হাসিটুকুর প্রতি সুফিয়ার ভীষণ মোহ। পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করে ঠোঁটের ভঙ্গিতে ব্যস্ততা ফুটিয়ে তুলল আজিজ। বাস মানে? আজিজ আহমেদ তার বান্ধবীকে নিয়ে বাসে চড়ে হাওয়া খেতে যাবে? কখনোই না। পারলে ট্যাক্সি ভাড়া করতাম। এরকমই হয়। আজিজ সবসময় এরকমই বলে। আজিজের এইসব অর্থহীন বেপরোয়া কথা সুফিয়াকে প্রতিদিন সাহসী করে তোলে। সুফিয়া সারাদিন বাড়ি বাড়ি ঘুরে টেলিফোন মুছে দেবার বিশ্রী ক্লান্তি আর গ্লানি ভুলে যায়। সুফিয়া ভুলে যায় তার ঘরের দরজায় বাড়িওয়ালার বখাটের ছেলেটা এসে একদিন মদ খেয়ে ধাক্কাধাক্কি করেছিল। বাড়িওয়ালার বউ একদিন সুফিয়াকে খুব কদর্য অপবাদের ইঙ্গিত করেছিল। অফিসের বস একবার সামান্য ভুলের জন্য সুফিয়াকে চাকরানির মতো বকাবকি করেছিল। আজিজ রিক্সা ডেকে ফেলে বলল, এসো উঠে পড়ো। রিক্সায় উঠে সুফিয়া খুব চমৎকার নিরাপত্তা বোধ করল। একটি পছন্দের পুরুষ যদি পাশে থাকে, আর যদি তার উপস্থিতির নীরব আশ্বাস বলে আমি তো আছি, তাহলেই কি এই নিরাপত্তা বোধ আসে? তখন কি অনায়াসে ভাবা যায় যে আর কোনো ভাবনা নেই? আর চোখে উষ্ণ অনুরাগে আজিজের মুখটা দেখল সুফিয়া। রুক্ষ এলোমেলো চুল, না কামানো গাল, আধময়লা হাফ শার্টে আর ট্রাউজার্সে ওকে কিন্তু একটুও মলিন লাগছে না। সুফিয়া খুব নরম গলায় বলল, দাড়ি কামাওনি কেন? সিগারেটের ধোঁয়া গোল করে ছেড়ে দিয়ে আজিজ হাসল। সময় পেলাম কোথায় বলো? ভোরে উঠে ছুটলাম নতুন পার্টির ধান্দায়। কথাটা শেষ করে আজিজ কি যেন ভাবল। বিকেলটা এখন উত্তাপহীন রোদে চমৎকার মোলায়েম। একখণ্ড উড়ো মেঘ পাখনা মেলে আছে দক্ষিণ আকাশে। আজিজের চিন্তাময় মুখটা সুফিয়ার ভালো লাগলো না। বলতে ইচ্ছে করল, ওরকম চিন্তামাখা বুড়োটে মুখ দেখলে আমার ভয় করে। বুকের ভেতর শিরশিরে বাতাস কেঁপে গেল। ৭১-এর যুদ্ধে সেই বন্দি রাতে বাবা এরকম মুখ করে থাকতেন। শেষ রাতের দুঃস্বপ্নের মতো বিশ্রী স্মৃতিটাকে ঝেড়ে ফেলল সুফিয়া। বিকেলের প্রসন্নতা নিয়ে ঝরঝরে হতে চাইল।
উচ্ছ্বাস নিয়ে কোনো ভুতুরে ভয়কে তাড়িয়ে দিতে চেষ্টা করল। অনাবশ্যক আবদারে বলল, এই, তোমার সেই ডলার পাউন্ডের ব্যবসা শুরু করার কি হলো? সজীব হয়ে উঠল আজিজ। করব, শীঘ্রই শুরু করব। এই ছিচকে দালালি করে আজিজ আহমেদ জীবন কাটাবে তাই ভেবেছ নাকি? সুফিয়া শব্দ করে হেসে উঠল। তাই বলছি বুঝি? আমি জানি তুমি ইচ্ছে করলে একদিন দেশের প্রেসিডেন্ট হয়ে উঠতে পারো। যেন খুব চমৎকার ঠাট্টা হচ্ছে এমনভাবে হেসে উঠল আজিজ। দু চোখে হাসি নিয়ে মুখ ফিরিয়ে তাকালো সুফিয়ার দিকে। প্রেসিডেন্ট নয়, ফরেন মিনিস্টার। তা কেন? বাহ, সোজা হিসেব বোঝো না। প্রেসিডেন্ট গিরির ঝামেলা অনেক, ফরেন মিনিস্টারই ভালো। আজ এ দেশ, কাল ও দেশ, সঙ্গে তোমারও ঘুরে বেড়ানো হবে। রিকশা বেইলি রোডের পথ ধরেছে। ঠোঁটের কোণে মুখ নিয়ে সুফিয়া বলল, আমি কি ওসব পারবো? বারে, পারবে না মানে? তোমার মতো সুন্দরী স্মার্ট মহিলা যদি না পারে তো কে পারবে? কপট চিন্তা ফুটল সুফিয়ার চোখে। বললেই হলো, আমি কি ইংরেজি বলতে পারি? জানো না, গুলশানের এক বাড়িতে ডিউটি করতে গিয়ে। কথাটা থামিয়ে দিল সুফিয়া। রিকশাটা তখন রাস্তার গর্তে পড়ে ঝাঁকুনি খেল। আর সুফিয়ার মনে পড়ল গুলশানের এক বাড়িতে টেলিফোন মুছতে গিয়ে কি বিপত্তি হয়েছিল। বিরাট বাড়িটার গেটে লেখা ছিল কুকুর হইতে সাবধান। সেটা লক্ষ্য না করে ভেতরে ঢুকে বাঘের মতো কুকুরের সামনে পড়ে গিয়েছিল। বৈশাখের রোদে হেঁটে হেঁটে ক্লান্ত শরীরটা তখন এরকম বিপত্তির জন্য প্রস্তুত ছিল না। ছুটে পালাতে গিয়ে গাড়ি বারান্দায় হোঁচট খেয়ে পড়ে গিয়েছিল সুফিয়া। তখনই সোনালি চুলের এক বিদেশিনী বেরিয়ে এসেছিল। কুকুরের হাত থেকে উদ্ধার করেছিল সুফিয়াকে, আর কি রকম জড়ানো উচ্চারণে ইংরেজিতে কী সব প্রশ্ন করেছিল। মফস্বল কলেজে আইএ পর্যন্ত পড়া সুফিয়া এক বিন্দুও বুঝতে পারেনি। উদ্ধার করেছিল মেম সাহেবের বাবুর্চি। মেম সাহেবকে বুঝিয়ে দিয়েছিল টেলিফোন মুছবার জন্য এসেছে সুফিয়া, অন্য কোনো উদ্দেশ্যে নয়। আর একটা নতুন সিগারেট ধরালো আজিজ। রিকশাটা এখন মসৃণ পিচের ওপর উঠে এসেছে। আজিজ আগের মুডে বলল, আরে ওসব ইংরেজি ফ্যাশন এটিকেট শিখতে দুদিনও লাগবে না। বেইলি রোডের গাছপালার সবুজে বিকেলের বাতাস হালকা হালকা দোলা দিয়ে যাচ্ছে। সেদিকে চোখ রেখে আজিজ খুব স্ফূর্তির কণ্ঠে প্রশ্ন করল, আচ্ছা, কোন দেশ বেড়াতে তুমি সবচেয়ে বেশি পছন্দ করবে বলো তো সফি? সফি চমকালো। প্রশ্নটা বুঝতে না পারার সরলতা ফুটিয়ে তুলল চোখে। কোন দেশ মানে? বাহ, ফরেন মিনিস্টারের বউর বুঝি কোনো চয়েস থাকবে না? মুহূর্তে খেলার আনন্দে ফিরে এলো সুফিয়া। ঠোঁটের কোণে কৌতুক উজ্জ্বল হাসি ঝরিয়ে দিল। বলল, কলকাতা। ওহ রাবিশ, কলকাতা একটা শহর। জানো, পৃথিবীর নোংরা শহরগুলোর মধ্যে কলকাতাও একটা। খেলার বাতাস অন্তর্হিত হলো। সুফিয়া অবাক হয়ে জিজ্ঞাসা করল, তুমি গেছো নাকি কলকাতায়? সিগারেটের ধোঁয়ায় মুখ আড়াল করে ফেলল আজিজ। বলল, না, যাইনি। আমি যাইনি বলে যে যাব না কখনো এমন তো কথা নেই। একটু থেমে আজিজ আবার কথা বলল, না, তোমাকে এত উদার অফার দিলাম আর তুমি কিনা বলে বসলে কলকাতা। সেই বোকার গল্পের মতো। শ্বশুরবাড়ি গিয়ে পোলাও কোরমা কালিয়ার মধ্যে ভ্যাবাচাকা খেয়ে বলে বসলো পান্তা ভাত খাবো। বোকাটা যে পান্তা ভাত ছাড়া আর কিছু চিনত না। সুফিয়া রেগে উঠল। দেখো, যা তা বলবে না। কলকাতা আর পান্তা ভাত বুঝি এক হলো? আমার বাড়িওয়ালার ভাই খুব বড় লোক, নিজেদের বাড়ি আছে, গাড়ি আছে। তার মেয়ের বিয়েতে সবাই তো কলকাতায় চলে গেল কেনাকাটা করতে। তারপর কি? কেন, আমি এক বাড়িতে টেলিফোন মুছতে যাই, সে বাড়ির মহিলা শুধু ইন্ডিয়ান ছবি দেখবার জন্য কলকাতায় চলে গেল। তাই বুঝি কলকাতা একটা বিরাট কিছু হয়ে গেল? চেনো তো কেবল গাইবান্ধা, এর চেয়ে বেশি কি বুঝবে? সুফিয়া এবার সত্যিই রেগে গেল।
না হয় 22 বছর বয়স পর্যন্ত গাইবান্ধা শহর ছাড়া আর কিছু দেখেনি। প্রথম প্রথম ঢাকায় এসে সে তো দিশেহারা হয়ে গিয়েছিল, এখন হয় না। আজিজই বা কি এমন দেখেছে? সেও তো বড় হয়েছে জয়পুরের হাটের মতো একটা গেঁয়ো শহরে। বিএ পাশ করে চাকরির খোঁজে তারও দৌড় এখনো পর্যন্ত ঢাকা শহর। গুলবাগের বস্তির মেসে থাকে। মাসের 10 দিন রিকশায় চড়ে, তারপর 10 দিন বাসে, তারপর পায়ে হাঁটে। আজিজ আবার রঙিন খেলার ঝাপটা দিল কণ্ঠে। ইউরোপ আমেরিকার কোনো দেশ বলো? আরে স্বপ্নে পোলাও খেতে ঘি ঢালার কঞ্জুসি করে লাভ কি? মুহূর্তের বিরক্তি আর অভিমান ঝেড়ে অভিসারের বিকেলের নায়িকা হয়ে গেল সোফিয়া। কিন্তু বিদেশের কোন শহরের নাম বলবে কল্পনার মিনিস্টারের ভাবী স্ত্রী? কয়েকদিন আগে বাড়িওয়ালার মেয়ের কাছে একটা মাথা ব্যথার ট্যাবলেট চাইতে গিয়েছিল। তখন টিভিতে হাওয়াই 5ও হচ্ছিল। রঙিন টিভির পর্দায় তাকিয়ে সুফিয়া মাথা ব্যথা ভুলে গিয়েছিল। আশ্চর্য, এত নীল কোনো দেশ আছে? সমুদ্র এত সুন্দর। সে রাতে 100 টাকা ভাড়ার কাঁচা ঘরে শুয়ে ঘুমিয়ে সুফিয়া সেই নীলের স্বপ্নে সাঁতার কেটেছে। রিকশা হোটেল ইন্টারকোনের বাঁক ছাড়ালো। তখনই ঝিলিক দিয়ে জ্বলে উঠল রাস্তার আলোর যত নীল ডানা। সেই স্নিগ্ধ নীলে চোখ রেখে সুফিয়া আশ্চর্য সুন্দর কণ্ঠে বলল, হাওয়াই, নীল হাওয়াই। আজিজ একেবারে স্তম্ভিত। মাত্র 2টি শব্দ এত সুন্দর করে উচ্চারণ করতে পারে? সুফিয়া পারে, যে সারাদিন স্যান্ডেলের পেরেকের খোঁচা অগ্রাহ্য করে পথে হাঁটে, রোদের কামড়ে ব্লাউজ ব্রেসিয়ার ঘামে শরীর আঁকড়ে ধরলে, কিংবা বৃষ্টির আচমকা ঝাপটায় ঘরে ধোয়া সস্তা সুতির শাড়ি শরীরে লেপটে গেলে যে অগ্রাহ্য করে, রিকশার ভাড়ার ফিজুল খরচটির হিসেব ভোলে না। সে মেয়েটি নিজের খরচ সংক্ষিপ্ত করে দেশে 4টি মানুষের ভরণ পোষণ চালায়। বাড়ি বাড়ি টেলিফোন মুছে বেড়াবার অগৌরবের চাকরি করে সে কেমন করে এমন আশ্চর্যভাবে সোনার কাঠিতে ঘুম ভাঙা রাজকন্যার গলায় কথা বলে উঠল? আজিজের হতবাক মুখের দিকে তাকিয়ে সুফিয়া শঙ্কিত হল। শুকনো গলায় বলল, এই কি হয়েছে? আমি কি ভুল বলেছি? আজিজের দৃষ্টি সরে গেছে দূরের আকাশে, যেখানে নগরীর সমস্ত আলোর অহংকার নিয়ে রাত তাড়িয়ে দিচ্ছে আকাশের নিষিদ্ধ শেষ নীলটিকে। সুফিয়া আবার ব্যাকুল। বলো, কি হলো তোমার? বলো না, ভুল বলেছে কিনা। আজিজ এখন ভীষণ ক্লান্ত, ভীষণ পরাজিত মুখে তাকালো। আজিজের মুখ থেকে খেলার মুড মুছে গেছে। ওর না কামানো গাল, রুক্ষ চুল, ক্লান্তি আর অবসন্নতার আঁচড় কাটা চোখের কোটর বিশ্রীভাবে ওকে একটা হতচ্ছাড়া চেহারায় এনে দিয়েছে। সুফিয়া ভয় পেল। বুকের ভেতর যে নিরাপত্তাহীনতা তাকে সবসময় ভয় দেখায়, যে অনিশ্চিত ভবিষ্যৎ তাকে সারাক্ষণ তাড়া দেয়, সেটাকেই অনুভব করল। অথচ এমন তো হয় না। আজিজের উপস্থিতি তো সবসময় ওই ভয়টাকে তাড়িয়ে দেয়। সুফিয়া তখন সবল মনে সাহসী হয়ে যায়। সুফিয়ার মনে হলো রাতের নীল আলোর ঝলক ভীষণ হিংস্রতায় তাকে আবার অন্ধকারে ছুড়ে দিল। আজিজ কথা বলল, সোফি, ভুল বলে ফেলেছ, ভীষণ ভুল বলে ফেলেছ। ব্লু হাওয়াই শব্দটা তুমি আমি উচ্চারণ করলে সেটা একটা ভীষণ ভুল শব্দ হয়ে যায়। এমন করে উচ্চারণ করতে হয় না। তাহলে কি উচ্চারণ করব? প্রশ্নটা করতে গিয়ে সুফিয়ার বুক কেঁপে গেল। সুফিয়া দেখল রিকশাটা এখন অন্ধকারে। হঠাৎ করে কারেন্ট ফেল করেছে। দুধারে স্ট্রিট লাইট, দোকানপাট অন্ধকারে ডুব দিয়েছে। অন্ধকারে সুফিয়ার হাতটায় নিজের হাত রাখল আজিজ। বলল, জানি না কি উচ্চারণ করবে। সোফি, তুমি বলে দিতে পারো এখন কি উচ্চারণ করা উচিত। সোফি কথা বলল না। অন্ধকারে আজিজের হাতের ব্যাকুলতা অনুভব করল, যেন সোফির হাত আঁকড়ে আজিজও কোনো নিরাপত্তার আশ্রয় খুঁজছে। সুফিয়া আজিজের কাঁধে খুব আস্তে মুখটা রাখল।
অনেকটা হালকা বাতাসের মতো করে ফিসফিস করল, ভালোবাসার কথা, আমরা ভালোবাসি। খসখসে হাতে সফির গালে আদর করল আজিজ। কারেন্ট ফেল করা অন্ধকার রাত্রিকে দুলিয়ে দিয়ে হঠাৎ ফাগুনের হাওয়া ঝাপটা দিল। ধুলো উড়িয়ে ঝড় উঠল। আজিজ সেই ঝড়ের শব্দে কণ্ঠ মিশিয়ে কথা বলল, কিন্তু ভালোবাসারও তো কিছু দাবি আছে সফি, সে দাবিটুকু মেনে নিতেও যে আমরা অক্ষম। সফির হাতের আঙুলগুলো মুঠোয় নিয়ে স্পর্শের সমস্ত দুঃখ সঞ্চারিত করে দিল আজিজ। ঝড়ের মতো একটা প্রবল প্রতিবাদের নিঃশ্বাসে মুহূর্তে সব কিছুকে ভেঙে চুরে উড়িয়ে দিতে ইচ্ছে হলো সুফিয়ার। গাইবান্ধার সেই অভিভাবকহীন সংসারটা ঝড়ের বাতাসে ধাক্কা দিল। বুলুটার বয়স মাত্র 14। দিলু এসএসসি ফেল করে বসে আছে। বুলুর বিয়ে দিতে হবে। দিলু ব্যবসা করতে চায়। ওর 2000 টাকা লাগবে। মায়ের চোখের অপারেশন না হলে মা অন্ধ হয়ে যাবে। ভালোবাসার দাবিটাকে তাড়িয়ে দেবার জন্য সবাই যেন শত্রু সৈন্যের মতো অস্ত্র উঁচিয়ে আছে। সুফিয়ার বুকের দুর্দান্ত ঝড়টি নিস্তরঙ্গ নিঃশ্বাস হয়ে বাতাসে মিশে গেল নিরুপায়ভাবে। সুফিয়া দুর্বল কণ্ঠে বিড়বিড় করল, 71-এর যুদ্ধে বাবা যদি ধরা না পড়ত। আজিজ নিশ্চুপ। অন্ধকার হাতড়ে হাতড়ে রিকশাটা এগিয়ে চলেছে। সুফিয়াও নিঃশব্দ। আজিজের অসহায় স্পর্শ ওর উপায়হীনতা নিয়ে মাথা কুটছে। এই 3 বছর ঢাকায় এসেও একটা চাকরি বা সুবিধা মতো ব্যবসা পায়নি আজিজ। সুফিয়া জানে পুরনো কাপড়ের দোকান থেকে ও মাত্র একটা ভালো প্যান্ট আর শার্ট কিনেছে। পায়ের চপ্পল জোড়া ছুটি চেয়ে চেয়ে বিদ্রোহী হয়েছে। মুদির দোকানে বাকিতে সিগারেট কেনে। মেসে ওর অনেক টাকা ধার। সুফিয়া মমতার স্নিগ্ধতা দিয়ে আজিজের সব উপায়হীনতাকে উড়িয়ে দিতে চাইল। আজিজ, তুমি দেখো, আমার সেই রিসেপশনিস্টের চাকরিটা ঠিক হয়ে যাবে, আর তুমিও ডলার পাউন্ডের ব্যবসায় ঢুকে পড়তে পারবে। তখন থেমে গেল সুফিয়া। ছুটন্ত একটা তীব্র গতির গাড়ির হেডলাইটের আলোর ফলা ওদের বিদ্ধ করে দিয়ে গেল। আবার অন্ধকারই রিকশাটা। সুফিয়া বুঝল আজিজের মুখটা সুফিয়ার মুখের অনেক কাছে। অস্ফুট হাসল আজিজ। তারপর সুফিয়াও এতক্ষণে হেসে উঠল। তারপর ভালোবাসার দাবিটা পূরণ হয়ে যাবে। আমরা দুজনেই দেশে টাকা পাঠাবো, পাঠিয়েও আমাদের সংসার খরচ চালাতে পারব। সংসার? অবিশ্বাস্য কণ্ঠে উচ্চারণ করল আজিজ। সুফিয়া তরল হয়ে গেল। জি হ্যাঁ, সংসার। চিরকাল আমরা এই রিকশায় ঘুরে ঘুরে স্বাদ মেটাবো নাকি? আমরা বিয়ে করব, আর আমাদের। বিআরটিসির বাসের শব্দ রিকশার পাশ কাটিয়ে যাবার সময় সুফিয়ার আকাঙ্ক্ষার শব্দগুলোকে চাপা দিয়ে গেল। আজিজ হঠাৎ অধৈর্য হল। কিন্তু সে তো অনেক দিন। ততদিনে কেমন করে অপেক্ষা করব সফি? কেমন করে বলো তুমি? ইচ্ছার প্রবলতা দিয়ে সুফিয়ার শরীরটাকে এক হাতে কাছে টানল আজিজ। আজিজের ঠোঁট সুফিয়ার ঠোঁটের কাছে। সুফিয়া নিজের ভেতরের কাঁপনটুকু ভীষণভাবে অনুভব করল। তখনই বুঝল ভালোবাসার দাবিটা বড় কাছাকাছি এসে গেছে। সেই দাবির ব্যাকুলতার কাছে সমর্পিত হল সুফিয়া। আজিজের ঠোঁটের নিবিড় স্পর্শ অনুভব করল নিজের ঠোঁটে। ভালোবাসার দাবিটা সেই মুহূর্তে একটা অসহায় বোধের একাত্মতায় দুজনকে কাঁপিয়ে তুলল। স্পর্শের নীরবতা দিয়ে দুজনে দুজনের কাছে আশ্রয় চাইল, আশা চাইল, নিরাপত্তা খুঁজল। দপ করে জ্বলে উঠল নগরীর সব আলো। ওরা বিচ্ছিন্ন হল। আলো সরব নগরী যেন ওদের দিকে মুঠো মুঠো ঠাট্টা ছুড়ে দিচ্ছে। আজিজ পরিতৃপ্ত হাসল প্রাণবন্ত সুফিয়ার দিকে তাকিয়ে। আজিজ একটা সিগারেট ধরালো, বলল, এবার ফরেন মিনিস্টারের বউ কি বলবে? রাস্তার আলোর সব উপেক্ষাকে অগ্রাহ্য করে তরল সুখের হাসি ফুটিয়ে তুলল সুফিয়া ঠোঁটে। কিন্তু ফরেন মিনিস্টারের ব্যাগে কত পয়সা আছে? বাড়ি ফেরার রিক্সা ভাড়া হবে তো? আজিজ বেপরোয়া হাসল।
পরোয়া নেই, দরকার হলে এখনই রিক্সা ছেড়ে বাসে উঠে যাব। সুফিয়া আবার খেলার আনন্দ ফিরে পেল। হুম, তা হবে না। অফিসে বন্ধুদের বলেছি তুমি আমাকে চাইনিজ খাওয়াতে নিচ্ছ। বাসে যদি কেউ দেখে ফেলে? চাইনিজ খেয়ে কেউ কি বাসে চড়ে বাড়ি ফেরে? শব্দ করে হেসে উঠল আজিজ। বাহ, চমৎকার চালবাজ হয়ে উঠেছ দেখছি। আমি আজ মেসে বলেছি তুমি আমাকে সিনেমা দেখাতে নিচ্ছ। এরকম তো আমরা সব সময় বলি, তাতে কি? বলারও তো সুখ আছে। নিশ্চয়ই একদিন আমরা চাইনিজ খাবো, সিনেমা দেখে নিজেদের গাড়িতে চড়ে বাড়ি ফিরব। সুফিয়ার কণ্ঠের প্রত্যয় সুরে আজিজ একটু চমকালো। পরক্ষণে সুখের হাসি হাসল। আর একদিন আমরা ব্লু হাওয়াইতে চলে যাব। রাস্তার আলোর অনেক ওপরে তারা ভরা ম্লান রাতে চোখ তুলে সেই মুহূর্তে ওরা একটা বিশাল নীলকে খুঁজল। ভুলে গেল এখনই ওদের রিক্সা ছেড়ে দিতে হবে। ফিরতি ভাড়ার পয়সা ওদের কারোর কাছেই নেই। বাসের দুলুনিতে ভিড়ের ধাক্কাধাক্কিতে সুফিয়া ফিরবে তার সেই বিশ্রী অগৌরবের ঘরে। আজিজ ফুটপাত ধরে হাঁটবে, ছেঁড়া জুতোর অসহযোগিতা মেনে নিয়ে বসে পড়বে কোনো বাস স্টপেজের পেভমেন্টের তলায়। ওদের সামনে থাকবে শুধু ভালোবাসার দাবি পূরণের প্রতীক্ষা। সুফিয়া হঠাৎ বলল, দেখো দেখো, হাওয়াই। আজিজ চোখ তুলল। সত্যি হাওয়াই। হাওয়াইবাজির ফানুস ঝলকে দিয়েছে আকাশের অন্ধকারের নিচু সীমানা। আজিজ সেই ক্ষণিক নীলের তীব্র ঝলকে চোখ রেখে বলল, আশেপাশে কোনো বাড়িতে বিয়ে হচ্ছে, হাওয়াইবাজির ফানুস ওড়াচ্ছে। রিকশার ভাড়া মিটিয়ে ওরা দুজন ফুটপাতের ভিড়ে দাঁড়িয়ে আকাশে মুখ তুলে তাকিয়ে রইল হাওয়াইবাজির খেলায়। দেখল একটার পর একটা নীল হাওয়াই আকাশে উঠছে আর নিভে যাচ্ছে। এ গল্প এখানেই শেষ। গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আজকের মতো নমস্কার।